শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি। সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনার সভায় তিনি এই তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সভায় সিদ্ধান্ত হয়েছে যে সেপ্টেম্বর মাস থেকেই 1.5 লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়ার। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন এই সময় যে নির্বাচনের সময় ঝামেলা হতে পারে এমন এলাকা চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোতে তাদের তৎপরতা জোরদারের নির্দেশও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই রদবদল হবে। 7টি অঙ্গীকারনামা সংযুক্ত করে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া পৌঁছে দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলের কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। দুদক সহ পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সাংবিধানিক করার ব্যাপারে দ্বিমত থাকায় সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন প্রধান আলী রিয়াজ। জানান সকল রাজনৈতিক দলকে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া প্রদান করা হয়েছে। খসড়ায় সংযুক্ত করা হয়েছে 7টি অঙ্গীকারনামা। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে রাজনৈতিক প্রভাব কমাতে নিয়োগ কাঠামোর পরিবর্তন চায় দলগুলো। এক ব্যক্তির হাতে নিয়োগের সকল ক্ষমতা না রেখে নিয়োগ কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানান নেতারা। প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরা সংবিধানের 137 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানে নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন। পিএসসি, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল, এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে 95% রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবেন যারা দেশের আনুগত্য করবে, কোনো দলের আনুগত্য করবে না। দলীয় বিবেচনা, সাংগঠনিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে নিয়োগ যে কমিশন, তাকে পুরোপুরি অনেকটা একটা দলীয় প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন এই কথাটার পরিবর্তে একটা সিলেকশন কমিটি গঠিত হলো, সেই সিলেকশন কমিটির কথাটা সংবিধানে উল্লেখ থাকবে। এটা খুব বড় ধরনের সাংবিধানের মধ্যে পরিবর্তন নয়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকল রাজনৈতিক দল একমত হলেও দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। যারা পিএসসিকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন। অভিজ্ঞতা হচ্ছে দুদক বিরোধী দলকে দমন করবার জন্য এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য আমরা দেখছি দুদক তারা কিভাবে কাজ করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে একমত সকল রাজনৈতিক দল, তবে সদস্য নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মতামত দেয় দলগুলো। ত্রয়োদশ সংশোধনীতে রাষ্ট্রপতির যে অবস্থান, তাকে দায়িত্ব দেওয়ার যে সুযোগটা থাকে সেটা তারা রাখতে চাচ্ছেন না। অন্যদিকে কম বেশি প্রায় সকল রাজনৈতিক দলই এই ব্যাপারে একমত যে জুডিশিয়ারিকে, বিচার বিভাগকে যতটা সম্ভব সংশ্লিষ্ট না করা। যদি 4 জন হয় তাহলে 4-1, 5 জন হলে 4-1,
আর যদি আপার হাউসে 7 জন হয় তাহলে 2, 5, এভাবেই একটা সলিউশন আমরা বলেছি। এই কেয়ারটেকার পদ্ধতি নিয়ে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বারংবার নিত্য নতুন প্রপোজাল কমিশনের বৈঠকে হাজির করা হয়েছে। যদি র্যাঙ্ক ওয়াইজের সমাধান না হয় তাহলে প্রেসিডেন্টকে বাদ দিয়া 13 অ্যামেন্ডমেন্টে যাইতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে, দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আগামী বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো, এমনটাই প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ গৃহীত হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে এর বাস্তবায়নের কথা বলা হয়েছে সনদের খসড়াতে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। এ সময় সনদের খসড়ায় 7টি অঙ্গীকার নামার কথা উল্লেখ করা হয়েছে। এখানে গেল প্রায় 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনও তুলে ধরা হয়েছে জুলাই জাতীয় সনদের খসড়াতে। জুলাই সনদের খসড়ার পটভূমিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের পর গেল 53 বছরেও গড়ে তোলা যায়নি সাম্য ও মানবিক মর্যাদার সম্পন্ন রাষ্ট্র কাঠামো। ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। বলা হয়, গেল 1.5 দশক আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করে বিচার, নির্বাচন সহ প্রায় সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের মানবাধিকার হরণ, গুম খুনের মাধ্যমে বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এ সময়ে খসড়ায় জানানো হয়, সার্বিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন সেক্টরে 166টি সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে বলে জানানো হয়। এতে 7টি অঙ্গীকারনামা লিপিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে আছে ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা, বিভিন্ন সেক্টর নিয়ে যেসব সুপারিশ বা প্রস্তাব দেওয়া হয়েছে তার পরিমার্জন, সংযোজন, বিয়োজনের প্রতিশ্রুতি এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের 2 বছরের মধ্যে এসব সম্পূর্ণ করার প্রতিশ্রুতি। সনদ গৃহীত হওয়ার পর লিপিবদ্ধ সুপারিশ বা প্রস্তাব পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকারের কথা বলা হয়েছে সনদের খসড়ায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয় এমন কথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত চেষ্টাই করা হোক চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল গুটি কয়েক ব্যক্তির নয়, সেখানে ছিল সব বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ। অন্য এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রই সরকারের মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। এ সময় দখলদার এবং চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানে। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি, সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচারও। জামালপুরে পথসভায় এমনটাই বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে গাড়িবহর নিয়ে ময়মনসিংহে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সেখানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে টাউন হল থেকে বের করা হয় পদযাত্রা। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে নগরীর টাউন হলে সমাবেশ করে এনসিপি। সেখানে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তা মেনে নেওয়া হবে না। বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না।
আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। রাজধানীর আকাশ প্রতিরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি রাখা আবশ্যক দাবি বিমান বাহিনীর পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মাইলস্টোনে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। দুর্ঘটনার জন্য ভবন নির্মাণ নীতিমালাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মাইলস্টোন অধ্যক্ষের দাবি যে রাজুকের নীতি মেনেই ভবন নির্মাণ হয়েছে। এদিকে ভয় শঙ্কা কাটাতে খুব দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছেন দুর্ঘটনাস্থল দেখতে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা। স্টুডেন্ট প্লাস যারা আহত স্টুডেন্ট, অনেকের যারা বার্ন হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছি, প্লাস এই হসপিটালের অন্য স্টুডেন্টরাও ইচ্ছা করলে চিকিৎসা নিতে পারে, প্লাস হসপিটালের স্টাফরা, টিচাররা সবাই এখানে আমাদের এই কার্যক্রমের মধ্যে থাকবে। চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। রিজেক্ট করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার না, মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। নেত্রকোনায় কিশোরী ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দিয়েছেন। এছাড়া আত্মহত্যায় প্ররোচনার দায়ে পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে 10 বছর কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো ঢাকা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক উপসম্পাদক অপু চন্দ্র সরকার এবং তার সহযোগী মামুন আকন্দ এবং সুলতান মিয়া। 2017 সালের 3 সেপ্টেম্বর উপজেলা সদরে ঠাকরা কোনায় মাছের খামারে এক কিশোরীকে ধর্ষণ করে তারা। পরে ভুক্তভোগী আত্মহত্যা করেন। এই ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসির অভিযোগে আন্দোলন করা হয়। এরই জেরে প্রত্যাহার করা হয় মডেল থানার তৎকালীন ওসি আমির তৈমুরকে। সেই বছরই গ্রেফতার করা হয় ধর্ষণ মামলার 3 আসামিকে। বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছে। সংস্কার ইস্যুতে ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে, এসব কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনের সময় নিরপেক্ষতা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের নানা দিক উঠে আসে এই বৈঠকে। এছাড়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং আন্তঃবাণিজ্য বৃদ্ধিতে দুজনেই জোর দিয়েছেন এই সময়। সংস্কারের রূপরেখা সহ নির্বাচন আয়োজনের সুষ্ঠু পরিবেশ এবং নির্বাচনের তারিখ চেয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সোমবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে আয়োজিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এই সময় তিনি বলেছেন যে সংস্কার বাস্তবায়নে জনগণের কাছে যেতে হবে, জনগণকে নিয়ে সংস্কার করতে নির্বাচন লাগবে বলেও মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। এর আগে খালিশপুরে বন্ধকৃত 26টি পাটকল, নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড মিল সহ খুলনার সব শিল্প কারখানা চালুর দাবিতে আয়োজিত পথযাত্রায় অংশ নিয়েছেন তিনি। ক্ষমতার ভারসাম্যের প্রয়োজনীয় সংস্কার ঐকমত্য হচ্ছে না। আমরা জনগণের কাছে যেতে চাই। আপনারাই হচ্ছেন আসল ক্ষমতার মালিক। আপনারা ঠিক করবেন বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের প্রয়োজনে এবং সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য কোন কোন বিষয় প্রয়োজন, এবং আপনারা নিজেদের ভোট প্রয়োগ করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করবেন। যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে না, এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সোমবার বিকেলে চুয়াডাঙ্গায় টাউন হল ফুটবল মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে অংশ নিয়েছেন তিনি। এ সময় রেজাউল করিম বলেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে কেউ দলের স্বার্থে সংবিধান রচনা করতে পারবে না। যারা দেশের স্বার্থকে ভুলণ্ঠিত করে দলের স্বার্থকে অগ্রাধিকার দেয় তারাই এই পদ্ধতি না বোঝার ভান করে।
পরে চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর নাম ঘোষণা করেন রেজাউল করিম। চট্টগ্রামে খালে পড়ে 6 মাসের শিশু সেহরিশের মৃত্যুর কারণ চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, পরোক্ষভাবে এই মৃত্যুর দায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। তদন্ত কমিটির সদস্যদের মতে, এমন দুর্ঘটনা প্রতিরোধে কোনো পূর্ব প্রস্তুতি বা ঝুঁকি চিহ্নিতকরণ ছিল না। পরে খাল নালায় পড়ে হতাহত রোধে মনিটরিং বডি গঠন, কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা সহ কিছু সুপারিশ করে তদন্ত কমিটি। গেল 18 এপ্রিল রাতে কাপাসগোলায় নবাব হোটেল সংলগ্ন রাস্তায় রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের হিজড়া খালে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী সেহরিশ। নরসিংদীতে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে শেষ হয়। পরে সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ধানুয়া ঈদগাহ মাঠে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সেখানে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব। সভায় বক্তারা প্রয়াত নেতা এবং সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।